এমন একটা দেশ যেখানে প্রায় 70% মানুষ হাফেজ। সেই দেশে ডাক্তার দেখাতে যাবেন, দেখবেন সে ডাক্তার হাফেজ। ডাক্তারের কম্পাউন্ডার সেও হাফেজ। যে ড্রাইভার আপনাকে নিয়ে যাচ্ছে সেও হাফেজ। একদম মরুভূমির মাঝখানে একটা মহিলাকে দেখবেন ছাগল চড়াচ্ছে। সেই মহিলার সাথে কথা বলে দেখবেন সেও হাফেজা। এমন দেশ যে আসলে পৃথিবীতে আছে এটা খুবই অদ্ভুত, কিন্তু এটা সত্য। মরিটানিয়া পশ্চিম আফ্রিকার বিশাল একটা সাহারা মরুভূমি দেশ, যেখানে প্রায় 70% মানুষ হাফেজ। এবং এটার কারণ তাদের একটা ট্রেডিশন। বেশ প্রায় হাজার বছর ধরে একটা ট্রেডিশন চলছে যে তারা তাদের বাচ্চাদেরকে যখন 4-5 বছর বয়স হয় তাদেরকে মরুভূমিতে পাঠিয়ে দেয়। মরুভূমিতে কিছু টিচার থাকে যারা তাঁবুতে থাকে, এবং নাম ওখান থেকে এসেছে যে এই কারণে এখানকার একটা স্কলারলি ট্রেডিশনের নাম হচ্ছে দ্য মুরাবিতুন। মুরাবিত হচ্ছে যারা বর্ডার বা একটা ফোর্টকে প্রোটেক্ট করে, তাদেরকে মুরাবিতুন বলা হয়। বাট ওখান থেকে আসে কারণ তারা কোরআনকে প্রোটেক্ট করে। কালচারটা আসে প্রায় হাজার বছর আগে। আব্দুল ইবনে ইয়াসিন নামে একজন তুনিসিয়ান ভদ্রলোক ছিলেন, যাকে এখানকার লোকাল মরিতানিয়ার এক লোকাল রাজা তাকে ইনভাইট করেছিলেন ইসলামের দাওয়াত এবং কাজ করার জন্য। এবং সেই ট্রেডিশন থেকেই শুরু। এখানে তারা ইসলামের বিশাল একটা বিস্তার করে, এবং এখান থেকে এই যে মুর যে নামটা আমরা শুনে এসেছি, যে স্পেনে যে আরবরা গিয়েছিলেন তাদেরকে মোর বলা হতো, MOOR ইংলিশে। তো এই মোরদের যে ট্রেডিশন ওটা এই মরিতানিয়া থেকে এসেছিল। এবং আব্দুল ইবনে ইয়াসিন এরপরে বেশ নাম করা, যেহেতু অনেকে উপন্যাসটা হয়তো পড়েছেন, ইউসুফ বিন তাসফিন নামে। ইউসুফ বিন তাসফিন ছিল আব্দুল ইবনে ইয়াসিনের শিষ্য, এবং তারা পরে বিভিন্ন জায়গা এক পর্যায়ে তারা রাজা হয়ে যায়। কিন্তু এই কোরআনের যে ট্রেডিশনটা শুরু হয় সেটা কখনো থামেনি, এবং আজ পর্যন্ত এখানের এই ট্রেডিশনটা রয়ে গেছে। মরিতানিয়ান এই টেকনিক কোরআন মুখস্থ করার, এটা অনেক জায়গায় এখন এক্সপোর্ট করা হচ্ছে। তারা যেটা করে একটা কাঠের বা পাথরের স্ল্যাবে লিখে লিখে মুখস্থ করে। প্রতিদিন ধরেন প্রথম দিন একটা আয়াত বা দুটো আয়াত 300 বার পড়বে, এর পরের দিন দ্বিতীয় দিন সেটা পড়বে 150 বার, নতুন একটা আয়াত পড়বে 300 বার। এভাবে করে একটা ক্রমাগত করতে থাকে, যে কারণে তারা 1-2 বছরের মধ্যেই তারা হাফেজ হয়ে যায়। এবং যখন মরিতানিয়া বেড়াতে আসি আমরা দেখেছি আমাদের ট্যুর গাইড সে হাফেজ, আমাদের ড্রাইভার সেও হাফেজ। আমরা মরুভূমিতে একদিন রাতে ছিলাম। তারা যখন রান্না করছে, রান্না করতে করতে তারা একজন একজনের সাথে কোরআন প্র্যাকটিস করছে, যেন নিজেদের সাইটেশনটা রিভিশন দেওয়া। এবং এই রিভাইজ করে করেই তাদের রাতটা কেটে যাচ্ছিল। আমার বেশ মজা লাগলো। পরে যখন কথা বললাম দেখলাম যে আমাদের ট্যুর গাইডের ফুল ফ্যামিলি তারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ইনভলভ। তার বড় ভাইয়ের কোম্পানিতে তাদের থেকেই আমরা সার্ভিস নিয়েছিলাম। সো তারা বেশ ভালো আছে এখন, ওয়েল অফ। কিন্তু তাদের ফ্যামিলি ফুলি কমপ্লিটলি সবাই হাফেজ। তারা 4 ভাই বোন, এবং 4 ভাই এবং 2 বোন, এবং সবাই আহ, হাফিজুল কোরআন। পরে ঘেটে দেখা যায় তাদের মরিতানিয়ার এখনকার যে রাষ্ট্রপতি আছে সেও হাফেজ, এবং তাদের সোসাইটিতে এটা বেশ নর্মাল। এখানে কোনো আম, জোর জবস্তি নাই। যারা হতে পারে না তাদেরকে কখনো পুশ করা হয় না, তাদেরকে পাঠানো হয় 1-2 বছর মরুভূমিতে থাকার জন্য। তারা তাঁবুতে থাকে এবং তারা বিশ্বাস করে যে এটা একটা ক্যারেক্টার বিল্ডিং, যেহেতু তাঁবুতে থাকা মরুভূমির মধ্যে গিয়ে বেশ কঠিন একটা জীবন। এখানে তারা নিজেরা পানি ব্যবহার করা শিখে, নিজেরা থাকা শিখে, এবং ওস্তাদরা তাদেরকে পড়াশোনা করায়, সেই তাদের ট্রেডিশন। বেশ ধার্মিক একটা দেশ। আমার এখনো মনে আছে যে আমরা প্রথম যেদিন মরিটানিয়া আসি, একটা জায়গায় যাচ্ছিলাম নোয়াকশট, তাদের রাজধানী থেকে তেরজিত একটা জায়গায় যাচ্ছি। তো যাওয়ার সময় একটা জায়গায় অবভিয়াসলি বাস থামলো। বাস থামছে চা নাস্তা খাওয়ার জন্য। খুবই অবাক করা যে নেমে দেখলাম এটা সকাল 10টা-11টা, যেটা কোনো নামাজের টাইম না, কিছুই না। এমন টাইমে নেমে প্রায় বাসের আমরা দুজন ছাড়া প্রায় 60-70% মানুষই 2 রাকাত নফল নামাজ পড়লো, প্রায় সবাই। অনেকেই গাড়িতে চলতে চলতে কোরআন পড়ছে, কোরআন রিভাইজ করছে, এবং একটা কোরআনের সাথে তাদের একটা অন্যরকম একটা রিলেশনশিপ অলমোস্ট বলা যায়, যেটা আসলে খুবই ইমপ্রেসিভ। এবং মরিতানিয়াতে আছে একটা খুব নামকরা শহর, যেটার নাম হয়তোবা অনেকেই শুনেছেন, সিংকিত। সিংকিতি ট্রেডিশনের অনেক আলেম ওলামা আছে, যারা এই ট্রেডিশনটাকে ধারণ করেন, এবং এই ট্রেডিশন থেকে তাদের শিক্ষা, এবং তাদের ট্রেডিশনে এই মুখস্থ করার ট্রেডিশনটা খুবই হাই। এমন অনেক সিনিয়র সিনকিতি আলেম আছে যাদের ধরেন শুধু কোরআন না, হাদিসে যে 6টা বই, বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, প্রত্যেকটা মুখস্থ করা তাদের। এবং তারা শুধু মুখস্থ করে না, তারা মুখস্থ করে ইসনাদ সহ।
তো এই যে মুখস্থ করার একটা ট্রেডিশন এবং যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে বইগুলা আলফিয়া ইবনে মালিক বা আবজুরুমিয়া যেগুলো নাম শুনে থাকতে পারেন, এগুলোও তারা মুখস্থ করে এবং তাদের এই ট্রেডিশনটা ধরে রাখা হয় জেনারেশন পর জেনারেশন এবং এখনো তারা ধরে রাখছে। এখনো তাদের বাচ্চাদেরকে তারা স্কুলে পাঠানোর আগে আম ১-২ বছর আগে হাফেজুল কোরআন হতে পাঠায়। তারপর তারা আ অন্য পড়াশোনার দিকে পাঠিয়ে দেন। এবং সিংকিত নিয়ে যেহেতু কথা উঠেছে একটু বলা উচিত। সিংকিত আসলে প্রায় ১০০০ বছরের পুরনো একটা শহর মরুভূমির মাঝখানে এমন একটা জায়গা যেটা আসলে অদ্ভুত। মানে এখানে মাইলের পর মাইলের পর মাইল মরুভূমি। হঠাৎ করে মাঝখানে একটা ছোট্ট শহর গড়ে উঠেছে এবং গড়ে উঠেছে এমন একটা মসজিদ, সিংকিতের সেই পুরানো দিনের মসজিদটা এখনো স্ট্যান্ডিং, এখনো পুরানো স্টাইলে, এখনো আপনার নামাজের জায়গার উপরে বালু এবং পাথর দিয়ে বানানো এই মসজিদটা এখন আগের মতোই রয়ে গিয়েছে। এখনো মিনারেতের ছাদে উঠেই আজান দেয়া হয়। শুধু মাইক ছাড়া মডার্ন টেকনোলজি এই আ শহরে এখনো আসেনি। এবং সিংকিতে যে ট্র্যাডিশনাল অনেক লাইব্রেরি ছিল, অনেক পুরানো, পুরানো ম্যানুস্ক্রিপ্ট ছিল। ওগুলা এখনো বেশ কয়েকটা প্রিজার্ভড। ইউনেস্কো থেকেও এখন এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার কারণে এখন এগুলোর প্রিজার্ভেশন হচ্ছে। আমরাও গিয়ে এরকম একটা লাইব্রেরিতে গিয়ে কথা বলেছিলাম। আমাদেরকে খুব পুরানো, পুরানো কিছু ম্যানুস্ক্রিপ্ট দেখিয়েছে। ৭০০, ৮০০, ৯০০ বছরের পুরানো কিছু ম্যানুস্ক্রিপ্ট যেগুলা তারা এখনো প্রিজার্ভ করে রেখেছে এবং রাখছে। এবং এই মরুভূমির কারণেই বলা হয় যে হয়তো এই মুখস্থের ট্র্যাডিশনটা আসছে। তাদের সবসময় একটা ভয় যে তাদের শহরগুলা এই মরুভূমি এসে গিলে ফেলবে। এবং এটা হয়েছে। সিংকিতি এখন যেটা বলে তারা বলে যে এটা তাদের ২য় সিংকিতি নাকি ৩য় সিংকিতি। কারণ আগে একটা ছিল যেটা একেবারে এখন মরুভূমির নিচে চলে গেছে এবং এখন যেটা আছে এটাও চলে যাচ্ছে। তাই তারা নতুন করে আবার আম উপত্যকার ওই পাশে গিয়ে আরেকটা শহর এখন আস্তে, আস্তে নির্মাণ করা হচ্ছে এবং তারা এখনো ওল্ড স্কুল স্টাইলে পাথর দিয়েই নির্মাণ করছে সেই শহরগুলা। এবং এই সিংকিতি ট্র্যাডিশন থেকে আ এখনো ইন্টারন্যাশনালি বেশ কিছু আলেম আছে এবং অনেকেই বিদেশ থেকে আসে এখানে পড়ালেখা করতে এবং এটা বেশ কমন। এবং এই ট্র্যাডিশনের একটা নাম আছে। অ্যা একটা সুনামের কারণেই অনেকে এই কাজটা করেন। এবং বেশ ইন্টারেস্টিং আরো কিছু ব্যাপার আছে যে এখানকার ইসলামের প্র্যাকটিসটা obviously slightly ডিফারেন্ট আমাদের কাছ থেকে যেটা মনে হতে পারে যে বেসিক গুলো obviously একই, সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে ইত্যাদি। এখানকার যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাধারণত পুরুষরা আ মুখ ঢেকে রাখে যেহেতু তারা মরুভূমিতে থাকে এবং মহিলারা সাধারণত মুখ ঢাকে না। নিকাবটা একটু লেস কমন এবং মহিলাদের যে কাপড়টা আ এটা বেশ ইন্টারেস্টিং, কিছুটা আমাদের শাড়ির মতো কিন্তু এক কাপড়ে তারা কিভাবে জানি ম্যানেজ করে এটা পড়তে পারে। এটা বেশ ইন্টারেস্টিং। আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে এখানের সোসাইটিতে মাল্টিপল ম্যারেজের একটা ট্র্যাডিশন আছে। এটা খুবই আনইউজুয়াল। পুরুষরাও বহুবিবাহ করে একটা, একটা করে এবং মহিলারাও বহুবিবাহ করে। এবং এমন একটা জিনিস যে এখানে ডিভোর্সটা মহিলাদের জন্য সেলিব্রেটেড একটা জিনিস। মহিলারা যদি ডিভোর্স নিয়ে যখন চলে আসে, তখন তাদেরকে জন্য একটা পার্টি দেয়া হয়। মানুষ পার্টি দিয়ে তাদেরকে ফ্যামিলিতে আবার ইনভাইট করে এবং এই ডিভোর্সের পরে তাদের বরং আ ভ্যালু আরো বেড়ে যায়। সো যেকোনো বিয়ের বাজারে একজন মহিলা যার যে ডিভোর্সি তার অনেক বেশি ভ্যালু। এটা খুবই আনইউজুয়াল আমাদের কাছে যারা আমরা বাংলাদেশে যেমন ডিভোর্স জিনিসটাকে অনেক নেগেটিভলি দেখা হয়। মজার একটা ব্যাপার হচ্ছে যে আ এই ডিভোর্সের পরে যেটা হয় একটা ডিভোর্সি মার্কেট আছে। রাজধানীতে তাদের একটা মার্কেট আছে যেখানে ধরেন ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়ার পরে হাসব্যান্ড চলে গেল। আর বাসার যে ফার্নিচার, অ্যা বিছানা, আলমারি অনেক রকমের যে জিনিসপত্র আছে এগুলো লেনদেন করার জন্য একটা মার্কেট আছে। এটাকে এখন ডিভোর্সিদের মার্কেট বলা হয়। মহিলাদেরই চালানো একটা মার্কেট এবং এখানে এসে তারা তাদের বিভিন্ন আ জিনিসপত্র করে। উল্টো পুরুষ হিসেবে যদি ডিভোর্স হয়, এটা আসলে খুব নেতিবাচকভাবে দেখা হয়। কারণ হচ্ছে বলা হয় যে, "তুমি নিশ্চয়ই ভালো একটা স্বামী ছিল না। এই কারণেই তোমাকে ছেড়ে চলে গেল তোমার বউটা।" সো অলমোস্ট আমাদের দেশের একটা উল্টো পার্সপেক্টিভ আমরা খুঁজে পাই এই মরিটানিয়ান এই পিকচারটাতে। এবং এই ধার্মিকতার যে ইমপ্যাক্ট টা আমরা যেখানে দেখেছি, যেটা আমাদের চোখে পড়েছে টুরিস্ট হিসেবে হচ্ছে সততা। এখানে মারাত্মক লেভেলের সততা আমরা দেখেছি। মানুষ আপনার জন্য টাকা দিয়ে দিবে। এবং আশাও করবে না যে আপনি এটা ব্যাক করবেন। এবং আমাদের পরিচিত একজন সিনিয়র ভাই টুরিস্ট, উনার যেটা হয়েছিল উনি বর্ডারে এসেছে, উনার কাছে ইউরো ছিল না। উনার টাকাটা একজন দিয়ে দিল। দিয়ে বলল, "তুমি ট্যাক্সি নিয়ে যাও।
যখন রাজধানীতে পৌঁছাবা, ওখান থেকে এটিএম থেকে তুমি টাকা তুলে ওকে দিয়ে দিবা, ও এসে দিয়ে দিবে। এবং সেই লোকটা ট্রাস্ট করছে যে এই ট্যাক্সিওয়ালা তার থেকে টাকা নিয়ে আবার এসে যখন সে ফিরে আসবে বর্ডারে এসে এই ভিসা টাকাটা দিয়ে যাবে। অ্যাম আমরা অনেকগুলো হোটেলে ছিলাম যেগুলোতে কোনো তালা ছিল না। দরজায় তালা দেয়া যায় এবং মানে তাদের কাছে এটা খুব মজার এবং হাস্যকর জিনিস। আমরা এখানে তালা খুঁজছি। দরজায় তালা কেন দিব? কেন? এখানে কি এসে তোমাকে ভাল্লুক খেয়ে যাবে? চুরিটা ওদের মাথায় নাই যে চুরি হবে। তাদের হচ্ছে যে ভাল্লুক এসে খেয়ে যাবে নাকি? তুমি কি এই ভয় পাচ্ছ? এই কারণে তুমি তালা চাও। সো এটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস আমার লেগেছে যে এবং তাদের এই ট্র্যাডিশনটা এবং এই সততাটা খুবই ভালো এবং অতিথি আপ্যায়নটা বেশ অ্যাক্টিভলি করে যেখানেই যাবো, যখনই যাবো বসবো, একটা চা হবে এবং চা বানানোটা itself একটা যেন ট্র্যাডিশন হয়ে গেছে। এখানে মানে চাটা সে কয়েকবার করে সে ঢালবে। খুব ইন্টারেস্টিংলি বানায় এবং এই চা খেতে, খেতে এত চা আমি জীবনে কোনদিন খাই নাই। ওই ৫ দিনে যতগুলা চা খেয়েছিলাম।